নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে, কারণ আমি এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলবো যেই মানুষটা 40টা বছর, তার জীবনের 40টা বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়ে দিয়েছে, অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিয়ে দিয়েছে। তিনি আর কেউ না, আমাদের সবার প্রিয় মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই মানুষটা 30শে সেপ্টেম্বর 1962 সালে জন্মগ্রহণ করেছিলেন এই কলকাতায়। সেই সময় হয়তো কেউ বুঝে উঠতে পারেনি এই মানুষটার জার্নি এই লেভেলের বা এই জায়গায় এসে পৌঁছাবে। এখনও যদিও বা জার্নি তার বাকি রয়েছে। 1968 সালে বাবারই একটা সিনেমায়, বাবার অভিনীত একটা সিনেমায় বলা ভালো, কারণ ডিরেকশনে ছিলেন ঋষিকেশ মুখার্জি। মুভিটার নাম ছিল ছোট্ট জিজ্ঞাসা। সেখানে তিনি কিন্তু একটা শিশু চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর থেকে কিন্তু তাকে আর পিছনে ফিরে তাকাতে হতো না যদি তিনি কন্টিনিউ করতেন, কিন্তু তিনি কন্টিনিউ করেননি। তার কারণ তার মা তাকে কন্টিনিউ করতে দেয়নি পড়াশোনার জন্যে। তারপরে তিনি জেভিয়ার্স থেকে গ্র্যাজুয়েশন করেন, তারপরে তিনি ফের ব্যাক করেন। এবার এই ইন বিটুইন টাইমটায় বেশ কিছু তার কল এসছিল, কিন্তু তার বাবা এবং তার মা কখনো চাননি তিনি এই মুহূর্তে, বিশেষ করে ছোটোবেলাটায়, অভিনয়ের মধ্যে যান। তো সেই টাইমটা তার কিন্তু পুরোপুরি বন্ধ ছিল। তারপরে যেরকম আমি বললাম, জেভিয়ার্স থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তিনি ব্যাক করেন 1983-তে। 1983-তে তিনি একটা মুভি করেন দুটি পাতা বলে, বিমল রয়ের ডিরেকশনে। তো এই মুভিটা তার অ্যাজ এ লিড ফার্স্ট মুভি, কিন্তু মুভিটা সেইভাবে চলেনি। কিন্তু কয়েকটা গান কিন্তু বেশ ভালো, এখনও পর্যন্ত মানুষ শোনেন বা তার চাহিদা রয়েছে। তারপরে এই দুটি পাতার পর সেরকমভাবে তিনি কোনো স্কোপ বা সুযোগ, যাই বলি না কেন, পাচ্ছিল না। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হওয়ার পরেও তিনি কিছু সুযোগ পাচ্ছিলেন না, কারণ তার বাবা মা সেই সময় সেপারেট হয়ে গেছেন। তো সেই সময়টা সব থেকে বেশি স্ট্রাগলের সময় তার কাছে ছিল, যতটুকু আমরা নানান আর্টিকেলস এবং ইন্টারভিউ থেকে জানতে পারি। তারপরে হঠাৎ করে 1987 সালে একটা অফার আসে তার কাছে একটা মুভির। সেই মুভিটার নাম হচ্ছে অমর সঙ্গী, যে মুভিটা এই মানুষটার পুরো জীবন বা কেরিয়ার পুরো পাল্টে দেয়। তো এখানে ডিরেকশনে ছিলেন সুজিত গুহ, মিউজিক ডিরেকশনে ছিলেন বাপি লাহিড়ী, এবং কিশোর কুমারের সেই গানটা চিরদিনে তুমি যে আমার, এখনো পর্যন্ত কাল্ট হয়ে আছে। এটা যতদিন আমার মনে হয় ইন্ডাস্ট্রি বাঁচবে, মানুষজন বাঁচবে, ততদিন এই গানটাও বাঁচবে। এখনো পর্যন্ত পুজোর প্যান্ডেলে বা পাড়ার যে কোনো অনুষ্ঠানে এই গানটা বাজে, আর এটা বাজতে থাকবে। গানটা এমন একটা লেভেল বা হিস্ট্রি ক্রিয়েট করেছিল সেই 1987 সালে। উনি তো ডেবিউ করেছিলেন অ্যাজ এ লিড 1983 সালে, তারপর সাকসেস পান 1987। তারপরে বাংলা সিনেমা তো করছিলেন, কিন্তু সেই সময় তার কাছে একটা অফার আসে হিন্দি সিনেমা থেকে 1990 সালে, ডেভিড ধাওয়ানের একটা মুভির নাম হচ্ছে আধিয়া। তো সেই মুভিতে তিনি কাজ করেন, কিন্তু মুভিটা সেইভাবে সাফল্য পায়নি। তারপরেও বেশ কিছু অফার তার কাছে আসে, ম্যানে প্যার কিয়া, তারপরে সাজান, এই ধরনের অফারগুলো আসে। কিন্তু তখন তিনি বাংলা সিনেমায় এতটা ব্যস্ত হয়ে উঠেছিলেন, বা বাংলা সিনেমায় যে ভালোবাসাটা, মানে অডিয়েন্সের থেকে যে ভালোবাসাটা পেয়েছিলেন, সেটা কোনো মতে তিনি হারাতে চাইছিলেন না। তিনি এটুকু বুঝে গিয়েছিলেন, অমর সঙ্গীর পর থেকে বাংলার মানুষ যেভাবে তাকে ভালোবাসা দিয়েছে, যেভাবে তাকে চিনেছে, যেভাবে মাথায় বসিয়ে রেখেছে, সেটা থেকে তিনি কোনোভাবে আর সরে যেতে পারবেন না, বরঞ্চ তাকে এই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আজ 2024 সালে এসে 40 বছরের একটা কেরিয়ার দেখতে পাচ্ছি এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সত্যি কথা বলতে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে বা তার প্রত্যেকটা মুভিকে নিয়ে, তার নায়িকা নিয়ে, তার কেরিয়ার নিয়ে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে, সমস্ত কিছু নিয়ে কথা বলতে গেলে মানে একটা ভিডিও তো প্রথম কথা কম পড়বে, তার থেকে বড় কথা সঠিকভাবে সমস্ত কিছু তুলে ধরা প্রায় অসম্ভব বললেই চলে। তাই আমি 3টে ভাগে ভাগ করবো এই তার 40 বছরের এই দীর্ঘ কেরিয়ারকে। প্রথম জীবনটা অলরেডি আমি বললাম, তারপরে একটা ফেস আসে 2000 সালের পর থেকে 2010 সাল পর্যন্ত, আর 2010 সাল থেকে এখনও পর্যন্ত, মানে কারেন্ট টাইম 2024 পর্যন্ত, এই 3টে ফেসে আমি ওনার কেরিয়ারটাকে এখানে একটু আলোচনা করার চেষ্টা করবো। তাহলে ফিরে যাই ফের 90-এর দশকে, যেখানে তার কেরিয়ার শুরু হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসার আগে তাপস পাল কিন্তু একজন এস্টাবলিশ স্টার। তো সেই সময় তাপস পালের কিন্তু বিরাট একটা বাজার। সেই জায়গায় দাঁড়িয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের একটা নাম তৈরি করা কিন্তু খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার ছিল, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ইন্টারভিউ থেকেই জানা যায়। সেই সময়টা ভেবে দেখুন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগে রঞ্জিত মল্লিক রয়েছে, তারপরে রয়েছে চিরঞ্জিত, তারপরে রয়েছে তাপস পাল, অভিষেক সেই সময় শুরু করেছে তার সঙ্গে, ভিক্টর ব্যানার্জি রয়েছে, তারপরে সাইডে আরও অনেকে রয়েছে, লোকেশ, জয় ব্যানার্জি, এরা রয়েছে। তার মধ্যে তিনি নিজের জায়গা তৈরি করছেন। আর সেই সময় কিন্তু অঞ্জন চৌধুরীর বাজার রমরমা। সেই সময় আরেকটা বড় কম্পিটিশন কিন্তু অঞ্জন চৌধুরীর সিনেমা। অঞ্জন চৌধুরীর সিনেমা হয়তো বিশাল কিছু স্টার কাস্ট থাকতো না সেই সময়, কারণ তার গল্পটাই এমন ছিল, গল্পই ইটসেলফ স্টার। তো অঞ্জন চৌধুরীর প্রত্যেকটা মুভি যদি আমরা দেখি, যে কোনো হিরোকে কিন্তু স্টার বানিয়ে দিয়েছে, কারণ তার গল্পটা। যদি উদাহরণস্বরূপ দেখি, সীমান ভূতনাথ বলে একটা সিনেমা ছিল, সেখানে কিন্তু গল্পটাই মেন, মানে যে লিডিং রোল ছিল তার নাম হয়তো এখন অনেকে আমরা কেউ জানি না। তারপরে আসল নকল বলে একটা সিনেমা ছিল, লোকেশকে রাতারাতি স্টার বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, এইরকম একটা জায়গার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
আবির্ভাব হয়। এদিকে তাপস পাল, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত আর অভিষেক তার সঙ্গে রয়েছেন। এদিকে অঞ্জন চৌধুরীর সেই ধরনের মুভিগুলো, তো সেই জায়গা থেকে কিন্তু তার সূত্রপাত হয়। হ্যাঁ, অঞ্জন চৌধুরী তার আগে অতটা বেশি মুভি করা শুরু করেনি, শত্রু করেছিলেন, বেশ কিছু মুভি করেছিলেন। আমি যে মুভিগুলোর নাম বললাম এগুলো অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডেবিউ হয়ে যাওয়ার পরের মুভি, কিন্তু পেশারটা কিন্তু সেই সময় ছিল তাকে সেই জায়গাটা ধরে রাখার। তো তার মধ্যে থেকে তিনি কিন্তু আজ এই জায়গায় পৌঁছেছেন। বর্তমানে একটা কথা চলে নেপো কিড, অর্থাৎ যাদের বাবা স্টার বা ফিল্ম ডিরেক্টর তাদের ছেলেদের ইজিলি সুযোগ হয়ে যায়, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সেই জিনিসটা ছিল না, উল্টে এত কম্পিটিশন ছিল। সেই জায়গা থেকে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। তো যাই হোক, এইভাবে তার 90s ফেসটা সুন্দরভাবে কাটতে থাকে। সুজিত গুহ, হরনাথ চক্রবর্তী, তারপরে স্বপন সাহা, তারপর অনুপ সেনগুপ্ত বড়ে, এদের হাত ধরে আস্তে আস্তে তিনি এগিয়ে যেতে থাকে। তারপরে আসে কিন্তু বাংলা সিনেমার একটা খারাপ ফেস 1997 থেকে 2000 পর্যন্ত। এই সময় কিন্তু এই 3 বছর বাংলা সিনেমা বিশাল স্ট্রাগল করে। সেই সময় একটা বড় প্রোডাকশন হাউস, যারা ভাই আমার ভাই এই মুভিটা করেছিল, একটা বিশাল বড় হিট ছিল সেই সময়, ভেঙ্কটেশ ফিল্মের কথা বলছি। তারাও ভাবলো যে আস্তে আস্তে তারা পাতারি গুটিয়ে নেবে, এখানে আর মুভি করবে না বা এই ফিল্ডে থাকবে না। তখন 2000 সালে তারা একটা মুভি নিয়ে পরিকল্পনা করে, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। যেই মুভিটার পর থেকে ভেঙ্কটেশ ফিল্ম আজ এই জায়গায় পৌঁছায় আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে দেয়। যদি ভেঙ্কটেশ ফিল্ম না থাকতো হয়তো অনেক কিছু আমরা পেতাম না, পেতাম হয়তো পরে পেতাম, বাট আজ বর্তমানে SBF এর যে সমস্ত হল, তারপরে ওদের যে সমস্ত OTT প্ল্যাটফর্ম, ডিস্ট্রিবিউশন, সমস্ত কিছু যা পাচ্ছি, ভালো ভালো মুভি সর্বোপরি, তো এই জিনিসগুলো হয়তো আমরা নাও পেতে পারতাম। এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা হরনাথ চক্রবর্তী যাই বলি না কেন, এদের এই যে কন্ট্রিবিউশন সেই সময় কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডেবিউ থেকে শুরু করে ওনার এই 2000 সাল পর্যন্ত এই যে এরাটা, ওনার যে জার্নিটা আমি ছোট্ট করে একটু সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার আসল স্ট্রাগল শুরু হয় বা আসল চেঞ্জ শুরু হয় এই 2000 সালের পর থেকে। কিভাবে? 2002-এ যে মানুষটা দেবা করছে, 2001-এ প্রতিবাদ করছে, আর এই 2000 সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ করছে, সেই মানুষটা হঠাৎ করে 2003 সালে করছে চোখের বালির মতো সিনেমা। 2003 সালে দাঁড়িয়ে ঋতুপর্ণ ঘোষের হাত ধরে এই ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে ঐশ্বরিয়া রায় এবং রাইমা সেনকে সঙ্গে নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাজ করছেন কিসে? চোখের বালির মতন একটা সিনেমায়। তার আগের বছর করেছেন তিনি দেবা, যেখানে মানুষ প্রতিবাদের রানাকে দেখে অভ্যস্ত, যেখানে দেবাকে দেখে অভ্যস্ত, তার ঠিক 1-2 বছর পরেই করছেন চোখের বালি। এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক বড় বড় স্টারও এই জিনিসটা করতে পারবে না, যদি করে তো ক্রিটিসাইজ আরম্ভ হয়ে যাবে, যেরকম এখন দেবের ব্যাপারে হয়। যেই প্রজাপতি করেছে, টনিক করেছে, মানুষ কথা বলতে শুরু করে দিয়েছে। এটা জাস্ট ভেবে দেখুন, 2024 সালে যদি একটু এরকম সিরিয়াল গোছের মুভিতে কেউ কাজ করে, বা এখনো পর্যন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে মানে এই সমস্ত কথাবার্তা চলে যে সিরিয়াল করে বা এই ধরনের মুভিতে কাজ করে, তো এখন যদি এই সমালোচনাগুলো হয় তাহলে সেই সময় তা তো পিক টাইম। সেই সময় দাঁড়িয়ে তিনি চোখের বালির মতো সিনেমা করছেন। সেই সময় হয়তো এত অডিয়েন্সও বিল্ড হয়নি ওই ধরনের মুভি দেখার জন্য। তাই আমি একটা কথা ব্যক্তিগতভাবে বলতে পারি যে অ্যাক্টর তো অনেকে হয়, এই ধরনের ভিশনারি অ্যাক্টর অনেক কম হয়। কারণ এখন এই ধরনের একটা মুভির বাজার তৈরি হয়েছে, কিন্তু 2003 সালে সেই ধরনের মুভির বাজারই ছিল না। মানে কজন দেখতে গেছে সেটা সন্দেহের ব্যাপার। সাহসী একটা ডিসিশন, যেখানে মানুষ দেবা দেখে সিটি দিচ্ছে, হলে গিয়ে ভাঙচুর করছে, সেই মানুষটা পরের বছর হঠাৎ করে চোখের বালি করছে, মানে পাবলিকই নেবে না। পাবলিকই মানে তার ফ্যানরাই হয়তো তাকে মানে 2-4টে কথা বলে দেবে। তো সেই সময় কিন্তু সেই দুঃসাহসিকতা তিনি দেখিয়েছিলেন, আর সেদিনে সেই দুঃসাহসিকতার কিন্তু ফল হচ্ছে আজকের এই মুভিগুলোর মার্কেট। এই মুভিগুলো কিন্তু বুস্ট করতো না যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই সময় এই ধরনের মুভিগুলো না করতো। তারপরে তো 2006 সালে ফের দোসর করেন। এইভাবে আস্তে আস্তে এই মুভিগুলোর একটা মার্কেট ভ্যালু তৈরি করেন, একটা আর্টিস্টিক ভ্যালু তৈরি করেন। অবশ্যই আর্টিস্টিক ভ্যালু ছিল, কিন্তু এই মুভিগুলো করার মতন সাহস বা দম কারোর ছিল না। সত্যি কথা বলতে এখনও নেই, ভয় পায় লোকে কি বলবে, ক্রিটিসাইজ হবে। তো সেই সময় দাঁড়িয়ে তিনি এই কাজগুলো করে গেছেন, আর যার ফলে আজ এই মুভির একটা মার্কেট তৈরি হয়েছে। তো এবারে শুরু হয় আসল খেলা। আসল খেলা কেন বলছি? চোখের বালি করার পরে তার কিন্তু ইন্টারেস্টটা এই ধরনের মুভির প্রতি আরও বেড়ে যায়। তারপরে তিনি দোসর করেন, তারপর সব চরিত্র কাল্পনিক, এরমভাবে আস্তে আস্তে কাজ করতে থাকেন। কিন্তু তার মাঝখানে তিনি কিন্তু মায়ের আঁচল করেন, দাদার আদেশ করেন, প্রতিশোধের মতো মুভি করেন, কুরুক্ষেত্রর মতো মুভি করেন, তারপরে রিফিউজি করেন। তো এইভাবে মিক্স কাজ করতে শুরু করেন। এখান থেকে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারে একটা জিনিস তৈরি হয়, একটা নতুন মোড় আসে, যে ফ্যান বেস সেপারেশন হয়ে যায়। কিছু মানুষ চোখের বালির মতো মুভি ভালোবাসতে শুরু করে, আর কিছু মানুষ যারা প্রথম থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হতে দেখেছে বা ছোটোবেলা থেকে যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুভি দেখে বড় হয়েছে, তারা এই দেবা বা রিফিউজির মতো ক্যারেক্টারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই যখন বিক্রম সিংহের মতো মুভি আসে, ওয়ানের মতো মুভি আসে, রিফিউজির মতো মুভি আসে, তখন তারা কিন্তু হলে ভিড় করে। কিন্তু এই চোখের বালি বা দোসর বা সব চরিত্র কাল্পনিক বা জাতিস্বর এই ধরনের মুভি যখন আসতে শুরু করলো, এই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে তখন এই মুভিগুলো থেকে মুখ ঘোরাতে শুরু করলো। তো এইখান থেকে তৈরি হয় একটা ডিভাইডেশন ফ্যানদের মধ্যে, যে কিছু মানুষ এই মুভি দেখবে, কিছু মানুষ ওই মুভি দেখবে। যেটা বর্তমানে এখন শহরের অডিয়েন্স বা গ্রামের অডিয়েন্স বলে আমরা ভাগ করে থাকি, কিংবা একটু মানে
আর্টিস্টিক মুভি কিংবা একটু কমার্শিয়াল মশলা মুভি বলে ভাগ করে থাকি, যাই বলি না কেন। তো সেইটা কিন্তু সূত্রপাত হয় এই জায়গা থেকে। এর ফলস্বরূপ কী হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আস্তে আস্তে কমার্শিয়াল মুভি করা কম করে দেন। তো অডিয়েন্সও ডিভাইড হয়ে গেছে, সেই সময় বাজারও খুব খারাপ যাচ্ছে, সেই সময় জিৎ কাজ করছে, দেবও এসে গেছে, মানুষের টেস্ট বদলাতে শুরু করেছে। এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার নিজের যেটা ভিশন, সেই ভিশনের উপর কাজ করতে থাকেন। সেইভাবে কিন্তু সাকসেস তিনি পাচ্ছিলেন না। সব থেকে যদি খারাপ সময়টা থাকে 2007 থেকে 2010, সেই সময় তিনি যা মুভি করছেন সেটা কিন্তু সেইভাবে আশানুরূপ ফল করতে পারছে না। তারপরে আসে 2010 সাল, সৃজিত মুখার্জির অটোগ্রাফ। এই মুভিটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্যতম একটা সেরা মুভি এবং তাকে ফের নতুন জন্ম দেয় বলা যায়, একটা অন্য জগতে জন্ম দেয়। এই অটোগ্রাফ হচ্ছে কিন্তু সেই ফল যেটার কাজ মানে কর্মটা তিনি 2003 সাল থেকে শুরু করে দিয়েছিলেন চোখের বালির হাত ধরে। তো সেই ধরনের বাজার তৈরি হতে পারে, তার যে ফল বা তার যে সাফল্য সেটা কিন্তু 2010 সালের পর থেকে আমরা বুঝতে পারি এই অটোগ্রাফের হাত ধরে। তো বলাই ভালো যে তিনি যে পথটা অবলম্বন করেছিলেন সেটা ঠিক পথই ছিল, তাই বর্তমানে আজ আমরা এত সুন্দর সুন্দর মুভি দেখতে পাচ্ছি যার ভ্যালু হয়তো আজ আমরা এসে বুঝতে পারছি। এইবার আসছে 2010 সালের পর থেকে এই 2024 পর্যন্ত এই মানুষটার সবথেকে ভালো টাইম যদি আমি মনে করি তার প্রথম জীবনের পরে, সেটা হচ্ছে এই 2010 সালের পর থেকে 2024 পর্যন্ত। মানুষটা ফের বলিউডে ডাক পায়, সাংহাই কাজ করে দিবাকর ব্যানার্জির মুভিতে, তারপরে মাঝখানে বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করেন, একটা আলাদা নাম তৈরি করেছে বলিউডে, যদিও বা তখন থেকেই নাম ছিল, কিন্তু কাজ করার ফলে যেটা হয় মানুষ আলাদাভাবে রেকগনাইজ করতে পারে তাকে, তাদের ভাষায় জানতে পারে, তো এক্সপ্লোর করতে পারে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলিউডের ডিরেক্টরদের বা মেকারদের সুযোগটা 2010 সালের পর থেকে দিতে শুরু করেন ফের প্রথম জীবনের পরে। 2010 সালের পর থেকে 2024 পর্যন্ত, অর্থাৎ এই রিসেন্ট টাইমে উনি যা যা কাজ করেছেন, সৃজিত মুখার্জির হাত ধরে হোক, গৌতম ঘোষের হাত ধরে হোক, তারপরে কৌশিক গাঙ্গুলির হাত ধরে হোক, যার হাত ধরে হোক না কেন, তিনি সোনা ফলিয়েছেন। হতে পারে ব্যবসায়িক দিক দিয়ে অনেক ক্ষেত্রে সাফল্য সেইভাবে আসেনি, কিন্তু আর্টিস্টিক ভ্যালু বা বাংলা ইন্ডাস্ট্রিকে মানুষকে চেনাতে বাধ্য করেছে এই সমস্ত কাজ, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। তার লাস্ট এক্সাম্পল হচ্ছে অযোগ্য যেরকম কালেকশন করেছে সেরকম আর্টিস্টিক দিক দিয়ে বেশ প্রশংসা পেয়েছে, অর্থাৎ ক্রিটিকরাও বেশ প্রশংসা করেছে, এর আর্টিস্টিক ভ্যালু রয়েছে। তো এই সময়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি 2010 সালের পর থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন জীবন শুরু হয়। এবার এর মাঝখানে যে জিনিসটা অনেক অডিয়েন্স বা আমরা মিস করি সেটা হচ্ছে কমার্শিয়াল ভালো সিনেমা। হ্যাঁ, বিক্রম সিংহ করেছেন, ওয়ানের মতো সিনেমা করেছেন, বাঘবন্দি খেলার মতো একটু কমার্শিয়াল ফিল্ম মুভি করেছেন, তারপরে 22 শ্রাবণ তো একটু ওই ধর্মীর গল্প, তারপরে দশম অবতারে ওই ধর্মী গল্প, কিন্তু হলেও যেটা হার্ডকোর কমার্শিয়াল, রিফিউজির মতো, প্রতিবাদের মতো, শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো, মনের মানুষের মতো। আমি মনের মানুষ বলতে ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে মনের মানুষের কথা বলছি, সুজিত গুহর ডিরেকশনে। তো এই ধরনের যে কমার্শিয়াল ব্যাপারটা থাকে, সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও এখনও কিছু অডিয়েন্স মিস করে, কিছু কেন বলবো, বেশ কিছু অডিয়েন্স মিস করে। তো আমি মনে করি এই যে 2010 সালের পর থেকে 2014 পর্যন্ত যে 2-3টে মাত্র তিনি কমার্শিয়াল মুভি করেছেন, আমার মনে হয় এর মাত্রাটা একটু বাড়ানো দরকার, বছরে একটা করে হলেও করা দরকার। তো সেটা যদি করেন তাহলে পুরো কমপ্লিট একটা 40-50 বছরের তার জার্নি হবে, এটুকু আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সত্যি কথা বলতে আমি যা আলোচনা করলাম এটা সামান্য সংক্ষেপে কিছু আলোচনা মাত্র, জাস্ট টাচ যাকে বলে। যদি এই মানুষটা সম্পর্কে ডিটেলে আলোচনা করতে চাই তাহলে একটা ভিডিও কম পড়বে, আর আমার অনেক পড়াশোনার প্রয়োজন রয়েছে। 40 বছরের একটা মানুষের কেরিয়ার, তার জীবনের ওঠা নামা সমস্ত কিছু রয়েছে, এত নায়িকা, এত গল্প, তার ব্যক্তিগত জীবন সমস্ত কিছু রয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রচুর ভিডিও বানাতে হবে, তার সঙ্গে অনেক পড়াশোনার প্রয়োজন। শুধুমাত্র একটা আলোচনা করলাম মাত্র, একটা মানুষ কিভাবে আমাদের ছোটোবেলা থেকে আজ পর্যন্ত দেখে যাচ্ছি নিজের সেই লেভেলের কাজ ডেলিভার করে যাচ্ছে। মানে এই নয় যে যা খুশি কাজ করছে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে, সেই ধরনের কাজ করছে, সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করে আজও তিনি কাজ করে যাচ্ছেন। তো সেই জিনিসটা দেখে আমি সংক্ষেপে কিছু আলোচনা করলাম মাত্র, তার বাইরে আর কিছু না। এই মানুষটা সম্পর্কে বলার মতন অত বেশি জ্ঞান বা রিসার্চ আমার কোনোটাই নেই। আমি শুধুমাত্র 3টে ফেসে ওনার 3টে টাইমকে আমি এখানে যোগ করে আমাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। এই মানুষটা তো একটা দিক না, অনেকগুলো দিক রয়েছে। মাঝখানে ডিরেকশনে ছিলেন, তারপরে মানুষের প্রচুর হেল্প করেছেন, প্রচুর নতুন নায়িকাদের সাথে কাজ করেছেন, নতুন ডিরেক্টরদের সাথে কাজ করেছেন, অনেক কিছু রয়েছে। তো একটা এরকমভাবে ভিডিওতে সমস্ত কিছু বলা সম্ভব না। নামটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধুমাত্র আমি একটা আলোচনা করলাম, 40 বছরের একটা ভালো কেরিয়ার তিনি সম্পন্ন করলেন, যেটা ইয়ার্কির ব্যাপার না। খুব কমজন আছে আমাদের ভারতে, হাতে গোনা কয়েকজন রয়েছে তারা এত লম্বা কেরিয়ার জার্নি মানে করেছেন বা করছেন এখনও। তো তার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের বাংলা থেকে বিলং করেন, তাই তাকে নিয়ে বলতে আমি সত্যি আনন্দ বোধ করি এবং ভালো লাগে। তাই আমি 40 বছরের জার্নির উদ্দেশ্যে একটা ছোট্ট আলোচনা করলাম মাত্র। অনেক কিছু বাদ চলে গেছে, সেগুলো ধরবেন না। শুধুমাত্র আমি খুব সহজে সংক্ষেপে
আমরা যেহেতু ছোট থেকে বড় হওয়াটা এই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত এদেরকে দেখে, তারপরে জিৎ দেব এদেরকে দেখে যেহেতু আমাদের শুরু হয়েছে, তার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্যতম। তাই তার 40 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে ছোট্ট একটা আলোচনা করলাম মাত্র। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।